আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শোনার জন্য। বাংলাদেশের রাজনীতি কখনই সরল রেখায় চলে না। দৃশ্যমান ঘটনার আড়ালে সবসময় আরেকটি স্তর থাকে, অদৃশ্য কিন্তু কার্যকর। আমরা যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি সেখানে দুটো বিষয় সমান্তরালভাবে সামনে এসছে। একদিকে 5 আগস্ট পরবর্তী মামলাগুলোর পুনর্মূল্যায়নের ঘোষণা, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি বৃহৎ রাজনৈতিক দলের জেলা উপজেলা কার্যালয় খোলার উদ্যোগ। এই দুটো প্রক্রিয়া আলাদা নয়, বরং একই এই রাজনৈতিক মুহূর্তের দুটো দিক। জুলাই আগস্ট এর অভ্যুত্থান ছিল রাষ্ট্রের জন্য এক সহিংস এবং অস্থির সময়। প্রাণ গেছে প্রায় 1,500 মানুষের, আহত হয়েছেন কয়েক হাজার। সেই রক্তের স্মৃতি এখনো তাজা। রাষ্ট্রের দায়িত্ব নিহত পরিবারগুলোর ন্যায় বিচার নিশ্চিত করা, এটি রাজনৈতিক নৈতিকতার প্রথম শর্ত। কিন্তু একই সঙ্গে আরেকটি সত্য অস্বীকার করা যায় না। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক মামলায় ঢালাও আসামি করা হয়েছে, উদ্দেশ্যমূলক হয়রানির অভিযোগ উঠেছে, এমনকি জামিনের শর্ত থাকা সত্ত্বেও দীর্ঘদিন আটক রাখার ঘটনাও ঘটেছে। অর্থাৎ ন্যায় বিচারের ভাষা কখনো কখনো প্রতিশোধের হাতিয়ারও রূপ নিয়েছে। নতুন সরকারের মামলাগুলো যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত তাই নীতিগতভাবে স্বাগতযোগ্য। কিন্তু প্রশ্ন হলো, এই যাচাই কিভাবে হবে? যদি নির্দিষ্ট মানদণ্ড, সময়সীমা ও স্বচ্ছ প্রক্রিয়া না থাকে, তাহলে এটি আবারও স্থানীয় প্রশাসনের ইচ্ছাধীন একটি প্রক্রিয়ায় পরিণত হবে। আর বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, যখন আইনের প্রয়োগ ব্যক্তি বা দলের উপর নির্ভর করে, তখন আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। একটা রাষ্ট্র যদি সত্যি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তবে তাকে 3টে বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, অভিযোগ আনার ক্ষেত্রে প্রমাণের মানদণ্ড কঠোর ও নিরপেক্ষ হতে হবে। ছবি, ভিডিও, অডিও, কল রেকর্ড যাচাইযোগ্য প্রমাণ ছাড়া কাউকে আসামি করা যাবে না। দ্বিতীয়ত, নির্দোষ ব্যক্তিকে হয়রানি থেকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, বিচার প্রক্রিয়া রাজনৈতিক প্রতিশোধের ভাষা ধারণ করতে পারবে না। এই জায়গাটি এখন সবচেয়ে স্পর্শকাতর, কারণ একই সময়ে আরেকটি রাজনৈতিক ঘটনা ঘটছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কার্যালয় খুলবার উদ্যোগ। জেলা উপজেলায় তালা খুলছে, স্লোগান উঠছে, জাতীয় পতাকা টাঙানো হচ্ছে, কোথাও আবার পাল্টা হামলা হচ্ছে। এটা শুধু প্রতীকী নয়, এটা রাজনৈতিক পরীক্ষাও আমি মনে করি। একটা দল যার নিবন্ধন স্থগিত, যার কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ, তার কর্মীরা যদি প্রকাশ্যে কার্যালয় খুলতে শুরু করে, তাহলে সেটা রাষ্ট্রের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ নাকি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন? বিষয়টা কিন্তু এত সরল নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নিষিদ্ধ মানেই চিরতরে অদৃশ্য হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় নিষেধাজ্ঞা দলকে আরো গোপন, আরো কৌশলী করে তোলে। ইতিহাসে আমরা দেখেছি, রাষ্ট্র যখন কঠোর হয়, রাজনীতি তখন পথ খুঁজে নেয়, কখনো গোপনে, কখনো প্রতীকের মাধ্যমে। এখানে বড় প্রশ্নটা হচ্ছে, নতুন সরকার কি কৌশল দেবে? তারা কি কঠোরভাবে আইন প্রয়োগ করবে, নাকি না দেখার কৌশল দেবে? নির্বাচনের পর ক্ষমতায় আসা সরকার সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়, কিন্তু একই সঙ্গে তাদের একটি সামাজিক চাপও থাকে। অভ্যুত্থানের স্মৃতি, নিহতদের ন্যায় বিচারের দাবি এবং বিরোধী শক্তির প্রতিক্রিয়া। এই মুহূর্তে ক্ষমতাসীন দলও খুব হিসেবী অবস্থানে আছে। তারা জানে, প্রকাশ্যে কোনো নমনীয় অবস্থান নিলে সামাজিক মাধ্যমে তার তীব্র প্রতিক্রিয়া হতে পারে। আবার অতিরিক্ত কঠোর হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্ন উঠতে পারে, রাজনৈতিক অন্তর্ভুক্তির জায়গা কোথায়? দেশের ভেতর থেকে ওই প্রশ্ন কেউ না কেউ তুলবেন। এদিকে নিষিদ্ধ বা যার কার্যক্রম স্থগিত, সেই দলটির কৌশল স্পষ্ট: একটা ইস্যু তৈরি করা, সরাসরি সংঘাতে না গিয়ে সীমিত উপস্থিতি দেখানো, সরকারের প্রতিক্রিয়া যাচাই করা, জামিনের প্রশ্নে প্রশাসনের আচরণ পর্যবেক্ষণ করা। এটা ধীরে চলা কৌশল, তাড়াহুড়ো নয়, বরং পরিস্থিতিটা বোঝা। কার্যালয় খোলার রাজনীতি আসলে একটি
পরীক্ষামূলক পদক্ষেপ, কোথাও স্থানীয় সমঝোতা, কোথাও নীরব সহায়তা, কোথাও আবার প্রতিরোধ। সব মিলিয়ে এটি বাংলাদেশের রাজনীতির চিরাচরিত বাস্তবতা। এখানে কেন্দ্রীয় সিদ্ধান্তের চেয়ে স্থানীয় সমীকরণ অনেক সময় বেশি কার্যকর। তবে একটা বিপজ্জনক দিকও আছে। যদি নিষিদ্ধ কার্যক্রম আংশিকভাবে সহনীয় হয়ে ওঠে, তার আইনের প্রয়োগ নির্বাচিতভাবে হয়, তাহলে রাষ্ট্রের বার্তা দুর্বল হয়ে যায়। আবার যদি প্রতিটি তালা খোলাকে কঠোর দমন দিয়ে ঠেকানো হয়, তাহলে রাজনৈতিক মেরুকরণ আরো গভীর হবে। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন একটা স্পষ্ট নীতিগত অবস্থান। এই কার্যক্রম স্থগিত থাকবে কিনা, অর্থাৎ নিষেধাজ্ঞা থাকবে কিনা, তা নির্ধারণের জন্য একটি স্বচ্ছ প্রক্রিয়া দরকার। বিচার চলমান থাকলে তার সময়সীমা কি? এবং আমরা জানি বিচার কিন্তু ব্যক্তির, দলের নয়। কাজেই দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কিভাবে নির্ধারিত হবে, এসব প্রশ্নের উত্তর যদি আমরা না পাই, তাহলে কিন্তু অনিশ্চয়তা বাড়বে। একই সঙ্গে মামলার পুনর্মূল্যায়ন প্রক্রিয়া যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে সেটি রাজনৈতিক উত্তেজনা কমাতে সহায়তা হতে পারে। কারণ অনেক ক্ষেত্রেই অভিযোগ রয়েছে অভ্যুত্থানের আবেগে মামলার তালিকা দীর্ঘ হয়েছে, কিন্তু প্রমাণের ভিত্তি অত্যন্ত দুর্বল। যদি নির্দোষ মানুষ মুক্তি পায় আর প্রকৃত অপরাধীরা বিচারের মুখোমুখি হয়, তাহলে সেটি হবে আইনের শাসনের বাস্তব প্রয়োগ। সাধারণভাবে অনেককে অপরাধী মনে হয় সেই শাসনকে সমর্থনের কারণে, কিন্তু যে অপরাধে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তিনি হয়তো সেই অপরাধটি করেননি, অন্য অপরাধের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, যাচাই বাছাইয়ের বিষয়। বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে। একদিকে প্রতিশোধের রাজনীতি থেকে বেরিয়ে আসবার সুযোগ, অন্যদিকে পুরনো অভ্যাসে ফিরে যাবার ঝুঁকি। পুলিশের রাজনৈতিক ব্যবহার, বিচার বিভাগের উপর চাপ, এসব অতীতের অভিজ্ঞতা এখনো মানুষের মনে কিন্তু আছে। নতুন সরকার যদি সত্যি আলাদা হতে চায়, তাহলে তাদের আচরণে সেটি প্রমাণ করতে হবে। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, স্মৃতিরও খেলা। যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা নিজেদের সমর্থকদের বলছে সময় দাও, যারা ক্ষমতা এসছে তারা বলছে আইনই চূড়ান্ত। কিন্তু আইনের ভাষা যদি সমানভাবে সবার উপর প্রয়োগ না হয়, তাহলে সেটি আস্থাহীনতা তৈরি করবে। এই মুহূর্তে আমার দৃষ্টিতে, আমি আবারও বলি, আমার দৃষ্টিতে তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, মামলার পুনর্মূল্যায়ন একটি স্বাধীন তদারকি কাঠামো থাকা দরকার, যাতে প্রক্রিয়াটি শুধু পুলিশ প্রশাসনের উপর নির্ভর না করে। দ্বিতীয়ত, কার্যক্রম স্থগিত প্রসঙ্গে বা নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্পষ্ট নীতিমালা ঘোষণা করা দরকার, কোন শর্তে রাজনৈতিক কার্যক্রম পুনরায় অনুমোদিত হতে পারে। তৃতীয়ত, মব রাজনীতি বা পাল্টা দখল সংস্কৃতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সহিংস প্রতিক্রিয়া রাজনৈতিক বৈধতাকে নষ্ট করে। বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কিছু নেই, কথা আমরা বহুবার শুনে, কিন্তু স্থায়ী অবিশ্বাস রয়েছে। সেই অবিশ্বাস কমানোর একমাত্র উপায় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা। ব্যক্তি নয় প্রক্রিয়া, দল নয় নীতি। এই মানসিকতা না গেলে আমরা বারবার একই চক্রে ঘুরব। কার্যালয়ের তালা খুলছে, আবার কোথাও ভাঙছে, আদালতে জামিন হচ্ছে, আবার অন্য মামলায় আটকে থাকছে। এই দ্বৈত বাস্তবতার মধ্যেই বাংলাদেশ তার পরবর্তী অধ্যায় লিখছে। রাষ্ট্র যদি প্রমাণ করতে পারে ন্যায় বিচার মানে প্রতিশোধ নয়, আর রাজনীতি মানে শত্রু নির্মূল নয়, তাহলে একটি নতুন সংস্কৃতি তৈরি হতে পারে। আর যদি পুরনো প্রতিহিংসা, আড়ালের সমঝোতা আর নির্বাচিত আইন প্রয়োগই চলতে থাকে, তাহলে অনিশ্চয়তা দীর্ঘ হবে। আমার বিশ্বাস এই মুহূর্তটি শুধু রাজনৈতিক কৌশল নয়, নৈতিক পরীক্ষারও। ক্ষমতায় থাকা সহজ, ন্যায়পরায়ণ থাকা কঠিন। নিষিদ্ধ করা সহজ, অন্তর্ভুক্তির পথ তৈরি করা কঠিন। মামলা দেয়া সহজ, প্রমাণের ভিত্তিতে বিচার করা কঠিন। বাংলাদেশ আজ সেই কঠিন পথের সামনে দাঁড়িয়ে। তালা আর মামলার এই দ্বৈত বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্রের শক্তি কেবল দমন নয়, আস্থাও। আর আস্থা তৈরি হয় তখনই যখন আইন সবার জন্যে সমানভাবে প্রযোজ্য হয়। এই সময়কে আমরা কিভাবে পড়ব? সংঘাতের প্রস্তাবনা হিসেবে নাকি পরিণত রাজনীতির সূচনা হিসেবে, তা নির্ভর করছে
আজকের সিদ্ধান্তগুলোর উপর। ইতিহাস খুব দ্রুত বিচার করে না, কিন্তু খুব নির্ভুলভাবে মনে রাখে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।